বাঙালির বসন্ত মানেই সমাজ মাধ্যমে নানা রকম ফিল্টার দেওয়া পলাশের ছবি, তাই না? যাকে বলে ট্রেন্ডিং আর কি। আর ট্রেন্ডিং পলাশের সঙ্গেই যে নামটা একসঙ্গেই উচ্চারিত হয় তা পুরুলিয়া। পলাশ তো গোটা বাংলার সব জেলাতেই কম বেশি ফোটে, তাছাড়া লাগোয়া রাজ্য ঝাড়খণ্ডেও তার কমতি নেই। কিন্তু পলাশের ব্যাপারে যে কারণেই হোক ফার্স্ট বয় পুরুলিয়া। তাই এবার বসন্তে একটা রোববার রওনা দিলাম পুরুলিয়া। না, ভুল বললাম, শনিবার রাতে রওনা দিয়ে রোববার ভোরে পৌঁছলাম। তবে অফবিট পুরুলিয়া। 8ই মার্চ 2025, 18013 বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। কোভিডের পর এটা চেঞ্জ করেছিল। তো এই রঘুনাথপুরে এলাম, অজস্র অটো আছে, এখানে বাসও তো দাঁড়ায়। এই মন্দিরটার কথা কেউ জানেই না অ্যাকচুয়ালি। উড়িষ্যার যে রেগ দেউলের যে স্থাপত্য রীতি, ডাল ভাত মাছের ঝোল। চক্রধরপুরে এসে এর সঙ্গে মিলিত হবে, তারপরে এখান থেকে ছাড়বে। হাই, আমি তির্যক, দিমিত্র, আর তিনজনকে নিয়ে টিম 3 রাত 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে সোদপুর তিলোত্তমা ট্রাফিক মোড়ে কিছুক্ষণ দাঁড়াতেই নীলগঞ্জ হাওড়ার বাস পেয়ে গেলাম। বসার জায়গাও পেতে অসুবিধে হলো না। ওয়েস্ট বেঙ্গল ট্রাম কোম্পানি বা WBTCর সরকারি বাসে ভাড়ার অ্যামাউন্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। 19 টাকা করে 57 তিনজনের। যাই হোক, বাসে ঘুমিয়ে যেতে যেতে এবং হাওড়া পৌঁছতে 10টা 36। পুরনো কমপ্লেক্স পেরিয়ে নতুন কমপ্লেক্স। 8ই মার্চ 2025, তো আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ট্রিপে। যে আমরা যাচ্ছি পুরুলিয়া। হ্যাঁ, পুরুলিয়ার একটু অফবিট জায়গায়, তাও তো হাঁটতে হাঁটতে আরও 7-8 মিনিট লেগে গেল। তো 18013 এই BKSC বা বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, এটা এখানে টাইম হচ্ছে 11টা 35। এটা মাঝখানে টাইমটা চেঞ্জ হয়ে গেছিলো, আমরা যেতাম আগে 12টা 5-এ, মানে পরের দিন করে যেতে হয়। কোভিডের পর এটা চেঞ্জ করেছিল। তো আমরা আদ্রাতে যাব, আদ্রাতে গিয়ে পৌঁছবো ওই 5টা 20 নাগাদ, ওরকম টাইমে। দেখা যাক এবার ট্রেন কখন ছাড়ে, কী ব্যাপার না ব্যাপার, মাঝখানে অনেক গল্প আছে, দেখা যাক কী হয়। ঠিক আছে, হাতে কিছুটা সময় ছিল, তাই বসা যেত হয়তো, কিন্তু বসবো যে জায়গা কোথায়? এই যে 19 নম্বরে যেটা দেয় BKSC, সেটা রূপসী বাংলা ঢুকিয়ে দিল। আর আমাদের ট্রেন দিয়েছে 20 নম্বরে। একটু মাঝে মাঝে চেঞ্জ হয় আর কি। আর আমাদের কোচ S6, ওর কাছাকাছি আমরা চলে এসেছি। এগারোটা 35-এ ছাড়ার কথা, 11টা 37-এ ঢুকলো ট্রেন প্ল্যাটফর্মে। 18013 হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস যেটাতে আমরা যাচ্ছি, সেটা হাওড়া থেকে ছাড়ে আগের দিন রাত্রে 11টা 35-এ, আর পরদিন ভোরবেলা আদ্রায় পৌঁছয় 5টা 20-তে। আর স্লিপার ক্লাসের ভাড়া 200+, 3A 505+, 2A 710+, আর 1A 1175+। ওই লাইটটা জ্বালালো জাস্ট, অনেক বেজে যাচ্ছে, 12টা 10। আমরা একটু খাওয়া দাওয়া করবো এখন। সকালে আদ্রা ও পুরুলিয়া যাওয়ার ট্রেন আছে
12883 রূপসী বাংলা এক্সপ্রেস সাঁতরাগাছি জংশন থেকে ছাড়ে সকাল 6:28, আর আদ্রা পৌঁছয় 10:45-এ। 12885 আরণ্যক এক্সপ্রেস শালিমার থেকে ছাড়ে 7:45, পৌঁছয় 12:20। ওটা ছেড়ে দিল ট্রেন, আমাদেরও খাওয়া হলো। এবার আমরা শুয়ে পড়বো আস্তে আস্তে। এই যে দিন নেমেছে অবশেষে, শুয়ে পড়বো। আর মানে জেগে থাকার কোনো প্ল্যানিং নেই। আদ্রায় গিয়ে একবারে উঠবো, তখন আবার দেখা হবে, ঠিক আছে? যে 5:20 টাইমে। ততক্ষণের জন্য সুরাত, গুড নাইট। গুড মর্নিং, সকাল। জ্বালিয়ে চা খাচ্ছি। ট্রেন লেট আছে, 5:20 এই সময় পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু লেট আছে এবার আরও 2টো স্টেশন আছে। শিরজাম গেল না, শিরজাম গেল, ইন্দোবিল, মেট্টাল শহর, তারপরে তারা ভালো লাগছে। এবারে কি অবস্থা। তো এই ট্রেনটা এর একটা পার্ট চলে যাবে চক্রধরপুর, পুরুলিয়া হয়ে, পুরুলিয়া টাউন হয়ে। আর একটা পার্ট চলে যাবে হচ্ছে বোকারো স্টিল সিটি, ঠিক আছে? এটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, প্রায় 5:20-তে আসার কথা আর 6:05-এ ছাড়ার কথা। ডিজেলের অটোতেই উঠলাম। এইখান থেকে এই অটোই যায়, রঘুনাথপুরের রুটের অটো। ওখান স্টেশন থেকে বেশ কিছুটা হেঁটে আসতে হয় এখান থেকে, রঘুনাথপুর থেকে। তারপরে কোথায় যাবো সেটা ঠিক করতে হবে ওখানে গিয়ে। 20 টাকা করে পার হেড ভাড়া আর কি। রঘুনাথপুরে এলাম। রঘুনাথপুর এখানে কতগুলো অটো দাঁড়িয়েছে, অনেক অজস্র অটো আছে এখানে। বাসও তো দাঁড়ায়, বিভিন্ন জায়গায় বাস যায় এখান থেকে, ঠিক আছে? আমরা চলে এসেছি এই 7:15 বাজলো এখানে। ওই রেলগেটটার ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। তো এই যে এই রাস্তাটা আদ্রার চলে গেছে সোজা, জয়চণ্ডী পাহাড় হয়ে আদ্রা। আর এটা আসানসোল থেকে পুরুলিয়ার রাস্তা আর কি। 8:15 বাজে। আমরা একটা হোটেলে চেকিং করলাম আর কি। অ্যাকচুয়ালি আমরা রাতে থাকবো না, যদিও আজকে তো রাতে থাকার কোনো প্ল্যানই নেই, রাতে ট্রেনে উঠে চলে যাব। কিন্তু সারাদিনের জন্য একটু মাঝে মাঝে একটু বিশ্রাম নেওয়ার দরকার আছে। তো ঘোরাঘুরি করবো, বিশ্রাম নেওয়া, ফ্রেশ হয়ে নেওয়া, টয়লেট ইত্যাদি নানা রকম আর কি। সেই জন্য এই রুমটা নিয়ে নিলাম। বাজেট রুম, একদমই ছোট্ট মধ্যে নয় আর কি। 500 টাকায় আর কি। এটা 550 বলেছিল, আমি 400 বললাম, রাজি হয়নি। 500 টাকায় এই রঘুনাথপুর মানে নতুন বাস স্ট্যান্ডের সামনে, নতুন স্ট্যান্ডের কাছেই মানভূম লজ। আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখান থেকে বেরিয়ে যাব, বান্দা যাব। বান্দা, তেলকুপি যায়, এগুলো আজকে এক্সপ্লোর করবো, ঠিক আছে? খুব প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিছু করার নেই। এই ঘুম নিয়েই সারাদিন করতে হবে, আর ট্রেনে সেভাবে ঘুম হয়নি। রঘুনাথপুরে হোটেলে থেকে আশেপাশের অনেক জায়গায় ঘুরে নেওয়া যায়, যেমন জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, বরন্তী। কম ও মিডিয়াম বাজেটে থাকার জন্য 2-3টে হোটেল চোখে পড়ল। আমাদেরটা মানভূম লজ। অন্যান্য ঘরগুলো দেখিনি, তবে লোকজন ছিল। ফোন নম্বরে কথা বলে দেখে নিতে পারেন। আমাদের হাতে সময় ছিল না বলে ভিডিওতে রিভিউ রাখতে পারলাম না। হোটেলে বেশিরভাগ লাগেজ রেখে রঘুনাথপুর চেলিয়ামা অটো স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করে নিলাম। তেলকুপি, চেলিয়ামা ও বান্দাদেউল যাব। দরাদরি করে 1000 টাকায় রফা হলো।
থেকে নামলাম, ওই যে আমাদের অটো, হ্যাঁ অটো থেকে নামতে বাধ্য হলাম আর কি। এখানটায় এত পলাশ ফুটেছে এই জায়গাটায়। রঘুনাথপুর থেকে তেলকুপি গ্রামের দূরত্ব 19 কিলোমিটার। দুর্দান্ত পলাশের জঙ্গল আর গ্রাম্য প্রকৃতি দেখতে দেখতে চললাম। তবে ড্রাইভার ঝন্টু রাস্তা ভুল করায় একটু এলোপাথারি ঘুরতে হলো, আর গ্রামের কাঁচা রাস্তার হালও খুব খারাপ, তাই ঝাঁকুনিতে বেশ কষ্ট করেই গন্তব্যে পৌঁছতে হলো। তো এইটাই তেলকুপি, চলে এসছি আমরা। এটাই এই ডিভিসির জল আর কি, দামোদরের জল আর কি, দামোদর নদীর জল বা ডিভিসি যে ওই পাঞ্চের যে জলাধার, তার জলই এখানটায় ভর্তি হয়ে থাকে। আর দেউলটা দূরে দেখা যাচ্ছে, ছোট্ট ওই যে দেউলটা, এটা পাথরের দেউল। এখানে এসছি, এবার আমরা এখান থেকে নৌকোয় যাব, দেখা যাক। এই যে এখানে নৌকা, এই সাবধানে। চাণক্য বা কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে উল্লেখ আছে তৈলকম্প নামে এক বন্দর শহরের, যার সাথে তাম্রলিপ্ত বন্দরের যোগাযোগ ছিল। অনেকে মনে করেন সেই তৈলকম্প থেকেই তেলকুপি, এক হারিয়ে যাওয়া বন্দর শহর, যেখানে অনেকগুলো মন্দির বা দেউল ছিল একসময়। সম্ভবত সেগুলো 11 শতকে পাল যুগে নির্মিত হয়। 1959 খ্রিস্টাব্দে পাঞ্চেত ড্যাম নির্মাণ করার পর তার জলে এই এলাকা ডুবে যায়, ফলে বেশিরভাগ মন্দিরই জলের তলায় চলে গেছে এমনটা মনে করা হয়। আর 1878 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক বার্গলার সাহেব তেলকুপি গ্রামের বিভিন্ন দিকে বেশ কিছু মন্দির চিহ্নিত করেন, তার মধ্যে এই মন্দিরটি অন্যতম। এখন এই একটি এবং দূরে আরেকটি মন্দির ছাড়া বাকিগুলো জলের তলায়। এটা পুরো পাথরের, পুরোটা পাথরের, স্লেট পাথর মনে হয়। এই যে সব লিখে টিকে রেখেছে। এই যে এই মন্দির পাথরের, ও আর একটা দেউল আছে ওই যে ওখানটা, ওইটা ওখানটা কি যাওয়া যায়? না ওর যাওয়া যায়, এখন যাওয়া যাবে না, কারণ মাঝে ওই নৌকা চলবে না, এখন অনেক ঘাসের ভিতরে যেতে হয় তো। আর যখন জলটা উঁচু থাকে, মানে আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে, তখন দু মধ্যে যাওয়া যায়, 1 ঘন্টা করা হয় যারা চাপে আসে। ও আচ্ছা, গোটাটাই তো দূরে আর একটা মন্দির আছে, কিন্তু ওটাতে যাওয়া যাবে না, ওখানটা নৌকা যাবে না আর কি। আপনার নামটা বলে দিন। আমার
আমার নাম পবিত্র চক্রবর্তী, আমার ফোন নম্বর আপনার 83 71 91 42 31। এই নাম্বারে এসে যোগাযোগ করবেন, সমস্ত কিছু এখানে নৌকো চড়ার ব্যাপারটা, হ্যাঁ, এখানে ঘোরার ব্যাপারটা আপনি সব করিয়ে দেবেন, তাই তো? করে দেবেন। কখন কি টাইম সব বলে দেবো, যদি কেউ খাবার ব্যবস্থা বলে সেটা ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানকার ম্যানেজমেন্টটা আপনি করে দেবেন, হ্যাঁ, একদম, তাই তো? একদম। বেশ অন্যরকম ইতিহাসের ছোঁয়ায় কিছুক্ষণ থেকে আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্য চেলিয়ামার উদ্দেশ্যে, এবং এখানেও সঙ্গী হলো পলাশ। তেলকুপি থেকে চেলিয়ামার দূরত্ব 10 কিলোমিটার। রঘুনাথপুর থেকে চেলিয়ামা 17 কিলোমিটার। রঘুনাথপুর মহকুমার অন্তর্গত গ্রাম এটি। আর আমাদের আসার কারণ 17 শতকের পুরনো রাধা বিনোদ মন্দির। বাহ, সুন্দর। হ্যাঁ, টেরাকোটার মন্দিরে অপূর্ব কাজ মুগ্ধ করবেই। কাজগুলো মূলত কৃষ্ণলীলা, রামায়ণ মহাভারতের যুদ্ধ ও বিভিন্ন ঘটনাকে তুলে ধরেছে। এই মন্দিরটার কথা কেউ জানেই না অ্যাকচুয়ালি, ওটা কেউ আসেও না। আমি মানে প্রথম এলাম নাকি, আমি প্রথম এলাম না, মানে দূর থেকে আমি প্রথম এলাম আর কি। সব তেলকুপি বান্দারদেউল ঘুরে চলে যায়, কিন্তু তেলকুপি বান্দারদেউলের সঙ্গে এটাকে ঘোরা যায় আমার মনে হয়। আশপাশের বাড়িঘর এরকম সুন্দর, আশপাশের জায়গাটাও বেশ ভালো লাগছে না? এই আশপাশের যে বাড়িঘরগুলো বা এইগুলো, এই যে কাঠামো রয়েছে, লেখা উঠেই দুর্গা মন্দির, দুর্গা মাতার মন্দির, মানে দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয় চেলিয়ামা বাবুপাড়া। ভেতরে কাঠামো রয়েছে, মানে প্রতিমা তো থাকার কথা না, কাঠামোটা রয়েছে আর ফটো লাগিয়ে রেখে দিয়েছে। এটা তো কাঠামো রয়েছে।
রামচন্দ্র মন্দির, এটা রাম মন্দির। খুব সুন্দর এই চত্বরটা, মন্দির চত্বরটা খুব সুন্দর লাগলো। চেলিয়ামা থেকে বান্দাদেউল মাত্র 3.1 কিলোমিটার, আর রঘুনাথপুর থেকে 15 কিলোমিটার। এখানে একটা ছোট ড্যাম আছে, তবে আমরা সেখানে যাচ্ছি না। এই বান্দা গ্রামে আমি এসেছিলাম ঠিক 3 বছর আগে, 2022 সালের মার্চে। সেবার একা এসেছিলাম এবং অনেক ভিডিও ও ফটো তুলেছিলাম, কিন্তু মেমোরি কার্ড নষ্ট হয়ে যাওয়ায় খুব আক্ষেপ হয়েছিল। সেই আক্ষেপ এবার এসে মিটল। আঠেরোশো 72 খ্রিস্টাব্দের প্রত্নতত্ত্ববিদ জেরি বার্গলার যখন এই দেউলটি খুঁজে পান, তখন চারপাশে ছিল গভীর জঙ্গল। জঙ্গল কিছুটা সাফ করে জায়গাটা সংরক্ষণের ব্যবস্থা হলে অনেকের কাছে মন্দিরটি দৃষ্টিগোচর হয়। জানা যায়নি এটা জৈন না হিন্দু মন্দির, বা কেই বা তৈরি করেছিলেন। বেলে পাথরে তৈরি মন্দিরটির কারুকাজ সত্যিই অনবদ্য। উনিশশো সালে এই মন্দিরটিকে গুরুত্বপূর্ণ একটি জাতীয় স্মারক হিসেবে এটাকে চিহ্নিত করা হয়, স্বীকৃতি দেওয়া হয়। তারপর থেকে এএসআই এর দায়িত্ব নিয়ে এই পুরো ব্যাপারটাকে মানে রেস্টোরেশন, রেনোভেশন সমস্ত যাবতীয় যা কিছু সেটা করেছে আর কি। দেউলটির উচ্চতা 75 মিটার আর কাঠামোটা 14 ফুট বর্গাকার ভিত্তির উপর অবস্থিত। উড়িষ্যার যে রেগ দেউলের যে স্থাপত্য রীতি একদম তাকে অনুসরণ করে ব্যাপারটা করা। এটি একটি উত্তরমুখী মন্দির। দরজায় আগে অনেক অলঙ্করণ থাকলেও অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। আর পূব দিকে দেউলের নিচের দিকে একটা পশুর মাথার মতো একটা দেখা যায়। এটা জল বেরোনোর জায়গা। কেউ বলে মকর, কেউ বলে হাতি, আবার কেউ বলে কুমির। দেউলটি নির্মাণের সময়টা ঠিকঠাক জানা সম্ভব না হলেও অনুমান করা হয় এটা 11-12 শতকে নির্মাণ করা হতে পারে। দেউলের সামনে বা উত্তর দিকে একটা পাথরের ছাউনি দেওয়া কাঠামো, যেটাকে মণ্ডপ বলা হয়,
সেটা সম্ভবত দেউলের দরজা পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু বাকি কাঠামো নষ্ট হয়ে গেছে। এর উপরে যাওয়া যায়? বান্দা দেউলের আশপাশটা দেখো, এই যে পলাশে পুরো রঙিন হয়ে আছে আশপাশটা। এই আশপাশটা এই সময় আসার এটাই লাভ আর কি, মানে পুরো মন ভরে যাবে, দারুণ। এই যে দেউলটা, তার পাশেই পলাশ গাছ। পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশের একটা ব্যানার রয়েছে, এটা দেখিয়ে দিচ্ছি। পলাশের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু পলাশ ফুল ছিঁড়বেন না, জঙ্গলে আগুন লাগাবেন না। পাশটা দেখো ভিউটা, ও পাগলা, পুরো পুরো পাগল ভিউ একদম। দেখো এই জায়গাটা। ভিডিওতে কতটা দেখাতে পারলাম জানি না, একটা অংশ দেখাতে পারলাম আর কি ভিডিওতে। মানে খালি চোখে দেখলে আরও বেশি বেশি দুর্দান্ত লাগবে, মানে কয়েক গুণ বেশি ভালো লাগবে। হ্যাঁ, এই আশপাশটা যা হয়ে আছে না, এগুলো ক্যামেরাতে সেরকম কিছুই আছে না, চোখে দেখে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর চারপাশটা হয়ে রয়েছে। বলুন আপনার নামটা বলে দিন। আমার নাম ঘোলটু স্বর্ণকার। আচ্ছা, এবার ফোন নাম্বারটা বলে দিন। 9635334359। আপনি মোটামুটি এই রঘুনাথপুরের আশেপাশের যেগুলো আমরা দেখলাম, এগুলো সব আপনি দেখিয়ে দিতে পারবেন, তাই তো? আপনার কি গড়পঞ্চকোট, বরন্তি ফন্তি এগুলো করেন? সবই করেন, পাঞ্চেত সমস্তটাই করেন, তাই তো? রইল বাকি উপসংহার। একটা ঠিকঠাক হোটেলে ন্যায্য মূল্যে লাঞ্চ, তারপর হোটেলে ফিরে বেশ কঘন্টা বিশ্রাম, তারপর রাত 8:30 নাগাদ একটা টোটো রিজার্ভ করে আদ্রার দিকে চললাম, কারণ সন্ধ্যের পর রুটের অটো আর প্রায় চলেই না। টোটো রিজার্ভ করেছিলাম 100 টাকা দিয়ে। তারপর আদ্রা স্টেশনের কাছেই একটা পাঞ্জাবি হোটেলে রুটি আর পনির মশলা দিয়ে ডিনার, দাম ঠিকঠাক। ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষার পর ট্রেন দিল প্ল্যাটফর্মে। এই যে বিকেএসসি বা বোকারো স্টিল সিটি অনেক আগে দিয়ে দিয়েছে, 10টার আগেই দিয়ে দিয়েছে, 8 ঘন্টা পরে এটা ছাড়বে। এটা বোকারো থেকে এলো, বোকারো স্টিল সিটি, এরপরে চক্রধরপুরে এসে এর সঙ্গে মিলিত হবে, তারপরে এখান থেকে ছাড়বে। দেখি আমরা আমাদের S9 আমরা সিটটা নিয়ে গিয়ে। এবং অদ্ভুত কাণ্ড, একদম রাইট টাইমে হাওড়ায় পৌঁছলো বিকেএসসি। ভোরবেলা চা বিস্কুট খেতে খেতে হাওড়া স্টেশন একটা নতুন দিনের ব্যস্ততায়, রোজকার মতোই। আর আমরা এগিয়ে যাব নতুন গন্তব্যের দিকে।